আসসালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে সবাইকে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের জন্য 2.2 এর পর্ব 4 নিয়ে হাজির হয়েছি, যেখানে আজকে প্রশ্নমালার 13 নম্বর অঙ্কটি করব। একটা জিনিস একটু বলে রাখি, এই 2.2 এ অলরেডি কিন্তু আমরা 3টা পর্ব করে ফেলছি। 3টা পর্ব করেছি, যেখানে পর্ব 1-এ ছিল হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত, পর্ব 2-এ ছিল হচ্ছে 7 থেকে 11 পর্যন্ত, পর্ব 3-এ ছিল হচ্ছে 12 নম্বর অঙ্কটি। তো আজকে তারই ধারাবাহিকতায় চতুর্থ পর্ব আমরা আলোচনা করব 13 নম্বর অঙ্কটি। অঙ্ক শুরুর পূর্বে একটু বলে রাখি, তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো। যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো নাই, তাদের অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি ক্লিক করে রাখো। তাহলে হবে কি, তোমরা আমার নতুন নতুন নোটিফিকেশনগুলো বা নতুন নতুন অঙ্কগুলো পেয়ে যাবা। আর একটা জিনিস বলে রাখি, অনেকে আছে সাবস্ক্রাইব করার পরেও আমার লেকচারগুলো পায় না। এর কারণ হচ্ছে গিয়ে ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী যে তোমাদেরকে একটা এনগেজমেন্ট থাকতে হবে, আইদার ভিউজ থাকতে হবে, অথবা কমেন্টস থাকতে হবে, অথবা লাইক বা ডিসলাইক থাকতে হবে। তো প্লিজ এগুলো করে রাখবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে আমার অঙ্কগুলো দেখছো বা আমার চ্যানেলটা মানুষ দেখছে। আমি কিন্তু আসলে বুঝতে পারতেছি না যে আমার চ্যানেলটা কি আদৌ কোনো উপকার হচ্ছে, কন্টিনিউ করবে কি করবো না। তো আশা করি তোমরা আমার চ্যানেলটি অপছন্দ করবা না। আমি চেষ্টা করি হচ্ছে ম্যাথ নিয়ে বিভিন্ন কাজ করার জন্য। তো চলো আজকের অঙ্কটি শুরু করি। আজকের অঙ্কে এখানে কি দিচ্ছে, এখানে লিখছে হচ্ছে কি, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে সবৃদ্ধি মূল 19,500 টাকা এবং 2 বছরান্তে সবৃদ্ধ মূল 20,280 টাকা হলে, এটা একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের আন্ডারে 3টা প্রশ্ন আছে, যেখানে আছে হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র লেখো, মূলধন নির্ণয় করো। মূলধনটা নির্ণয় করতে হবে এই যে সবৃদ্ধি মূল 2টা দেওয়া আছে, 1 বছর অন্তে এবং 2 বছর অন্তে, এটার উপর বেস করে। আর 3 নম্বর হচ্ছে গিয়ে এই যে সবৃদ্ধ মূলটা হয়েছে, এটা তো নিশ্চয়ই একটা হার আছে, হার মুনাফার হার আছে। সেই হারটা যদি একই থাকে তাহলে 3 বছর পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো একটা জিনিস বলে রাখি, এই চ্যাপ্টারে এখন পর্যন্ত যারা যারা 12 পর্যন্ত অঙ্ক করছো এবং অঙ্কগুলো যদি না বুঝে থাকো, তাহলে 13 নম্বর অঙ্কটা তোমরা কিন্তু পারবা না। এটা হচ্ছে কি একদম সরাসরি কথা। 13 নম্বর অঙ্কটা তোমাদের পারতে বা বুঝতে সমস্যা হবে যদি তোমরা 1 থেকে 12 পর্যন্ত না বুঝে কি থাকো। তাহলে তোমরা চেষ্টা করবো হচ্ছে কি 1 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো বোঝার জন্য। লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। 1 থেকে 3 পর্ব পর্যন্ত বা 1 থেকে 12 পর্যন্ত যে অঙ্কগুলো আমরা করছি সেটা লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো দেখি এখানে আসলে কিভাবে কি করা যায়। প্রথমে অঙ্কটা হচ্ছে কি দিচ্ছে, মুনাফা নির্ণয়ের সূত্র লেখো। এখন মুনাফা নির্ণয় করতে গেলে কতগুলো জিনিস কিন্তু লাগে। 1 নাম্বার হচ্ছে গিয়ে এই যে মুনাফা, এই মুনাফাটা বের করতে আমাদের কি কি লাগে? আমাদের লাগে হচ্ছে আসল লাগে, কারণ আসলের উপর বেস করেই তো মুনাফাটা আসে। 2 নাম্বার কি লাগে? 2 নাম্বার হচ্ছে গিয়ে সময় লাগে, সময়। কারণ এত বছর পর বা এত দিন পরে একটা ব্যাপার স্যাপার থাকে, সময় লাগে। 2 নাম্বার লাগে হচ্ছে হার, যে আসলে কত হারে একটা মানুষ যে মুনাফা হচ্ছে, যে সেটার তো একটা নিশ্চয়ই হার থাকে, 2%, 5% যাই হোক না কেন। এই যে 3টা বিষয়ের যে সমন্বয়, এই 3টা বিষয়ে যে সমন্বয় হয়, এই সমন্বয় হওয়ার পরে কিছু একটা বের হয়। এই কিছু একটাই কিন্তু আসলে মুনাফা। আর মুনাফা বলতে কিন্তু আমরা সাধারণত সরল মুনাফাকেই বলি। এখন এইভাবে তো আমরা পরীক্ষার হলে লিখতে পারবো না। আমরা কি লিখতে পারবো? আমরা যদি লিখি মুনাফার, যদি সূত্র মুনাফা নির্ণয়ের সূত্র লেখো, তাহলে আমরা কি লিখতে পারি? প্রথমে আমরা এইভাবে লিখতে পারি, যদি আসল, আসল কি পি বা মূলধন, তারপর হচ্ছে গিয়ে মুনাফা মানেই কিন্তু আসলে এখানে সরল মুনাফা বলেছে, তারপর হচ্ছে সরল মুনাফা হচ্ছে আই, তারপরে কি সময় এন, হার হচ্ছে
আর হয় তাহলে সরল মুনাফা হচ্ছে I ইকুয়ালস টু PNR। খেয়াল করো এখানে মূলধন একটা নির্দিষ্ট সময় পরে যে হারে একটা গাণিতিক সমাধান আসতেছে সেটাই হচ্ছে কি সরল মুনাফা। কারণ মুনাফা বলতে কিন্তু যেহেতু সরল মুনাফা বোঝায় এবং সরল মুনাফাটা আসবে হচ্ছে গিয়ে আসল গুণ সময় গুণ হার এর মাধ্যমে। সুতরাং মুনাফা সূত্র হচ্ছে গিয়ে I ইকুয়ালস টু PNR। তুমি পরীক্ষার ডাইরেক্ট এটাও লিখতে পারো যে মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো, তুমি এইভাবে লিখতে পারো I ইকুয়ালস টু PNR, বা এইভাবে লিখতে পারো যদি আসল P সরল মুনাফা I সময় N হার R হয় তাহলে সরল মুনাফা হচ্ছে I ইকুয়ালস টু PNR। তোমার এটা পরীক্ষা হয় তবে 1 মার্কসের একটা প্রশ্ন থাকতে পারে, তো তুমি জাস্ট সূত্রটা লিখে দিলা। এবার চলো 2 নম্বর অঙ্কটি আমরা করি। 2 নম্বর বলতে হচ্ছে খ। এটা একটা উদ্দীপক দেওয়া আছে যেখানে 1 বছরান্তে সবৃদ্ধি মূল হচ্ছে গিয়ে 19,500। এই 19,500 কি 19,500 হচ্ছে সি। এই সির ভিতরে কি কি দেওয়া আছে? এই সির ভিতরে দেওয়া আছে হচ্ছে গিয়ে আসল, তারপরে হচ্ছে গিয়ে হার আছে এবং কত বছর। এই পুরাটার উপর বেস করে একটা মান আসছে, সেটা হচ্ছে 19,500। এটা হচ্ছে কি প্রথম বছরের ক্ষেত্রে। দ্বিতীয় বছরের ক্ষেত্রে কত আসছে? 20,280। তার মানে কি এখানে দুইটা সি আছে, একটা হচ্ছে C1, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 19,500। আর C2 কত দেওয়া আছে? C2 দেওয়া আছে 20,280। এখন আমাদের বের করতে হবে মূলধন। তো যদি মূলধন বের করতে হয় তার মানে কি আমাদেরকে P বের করতে হবে। তো এক্ষেত্রে C1 এবং C2 ঠিক আছে, আমরা এটা পাইলাম। এটাকে আমরা কি লিখতে পারি? বা C1 মানে কি এখানে প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে আমরা P1 ধরলাম, ওকে, অথবা P না ধরলেও সমস্যা নেই, প্রিন্সিপাল অ্যামাউন্ট একটাই থাকবে, সেটা হচ্ছে P। আমরা P ধরলাম। P মানে কি? P মানে C ইকুয়ালস টু হচ্ছে P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N। N মানে কি এখানে প্রথম বছর, তার মানে কি 1 সমান সমান কত? এই যে 19,500। এইটাকে আমরা করি কি সমীকরণ 1 ধরি। আর 2 নম্বরে যেটা আছে দ্বিতীয় বছরের ক্ষেত্রে 20,280, এটাকে কি লিখতে পারি? এটা তো একটা আসল থাকবে, সেটা হচ্ছে P1 প্লাস একটা নির্দিষ্ট হার আছে এবং এটা কি দ্বিতীয় বছর, এটাকে আমরা কি লিখতে পারি? 20,280। এখন খেয়াল করো এই মানটা থেকে আমরা খুব সহজেই পিটা কি করতে পারবো? বের করতে পারবো। এখন আমরা কি করতে হবে? প্রথমে আমাদের তো এখানে একটা আর এর একটা ঝামেলা আছে, হয় আমাদেরকে আর বাদ দিতে হবে অথবা আর এর মান বের করে তারপর পি এর মান বের করতে হবে। তাহলে চলো আমরা যদি এইভাবে করি যে সমীকরণ 2 কে সমীকরণ 1 দ্বারা ভাগ করে পাই। যদি ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে? সমীকরণ 2 তার মানে P1 যোগ R টু দি পাওয়ার 2 ডিভাইড কি হবে? P1 যোগ R টু দি পাওয়ার 1 সমান হচ্ছে 20,280, আর এখানে হচ্ছে 19,000 কত 500। এখন এটাকে আমরা কি লিখতে পারি? একটু জিনিস যদি আমরা খেয়াল করি, আমরা কিন্তু এখানে দেখতেছি 1 প্লাস আর হোল স্কোয়ার আছে। এইটাকে আমরা একটু সহজ করে যদি লিখি P1 যোগ আর আবার 1 যোগ আর, কারণ যেহেতু এখানে হোল স্কোয়ার আছে তার মানে কি দুইটা আছে,
আর এখানে নিচে কি আছে, এক মানে তো একই, এককে কোনো কিছু দ্বারা গুণ করলে ওই সংখ্যাটাই হয়, তার মানে 1 যোগ আর। আর এটাকে যদি আমরা একটু ভাগ করি তাহলে কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে, একটু খেয়াল করো, এক্ষেত্রে আমাদের ক্যালকুলেটরে ব্যবহার করতে হবে 20,280 ডিভাইডেড। এখন এটাতে যদি আমরা দুই ভাগ করতে করতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে 26/25। এটা তোমরা ভাগটা করে নেবা, দেখা যাচ্ছে 2 দ্বারা ভাগ করলা, 3 দ্বারা ভাগ করো, বা যাই হোক ভাগ করলা। এখন খেয়াল করো, এখানে 1 প্লাস আর আছে আর উপরে আছে 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর, এটা কাটা, আবার এখানে পি আর পি কাটা। তাহলে আমরা কত লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 1 যোগ আর সমান হচ্ছে 26/25, এটা আমরা লিখতে পারি। অথবা আবার কি লিখতে পারি, আর সমান হচ্ছে 26/25 বিয়োগ হচ্ছে 1, তাহলে 26 মাইনাস 25 ডিভাইড হচ্ছে 25, মানে লসাগু করে। তাহলে সুতরাং আর সমান কত আসছে, আর সমান হচ্ছে গিয়ে 1/25, এইটা কিন্তু আমাদের লাগবে, আমাদের আসতেছে 1/25। এখন আমরা যদি সমীকরণ 1 বা 2 যে কোনো একটাতে যদি এই আর এর মানটা বসায় দেই তাহলে কিন্তু আমরা পি এর মানটা খুব সহজে পেয়ে যাচ্ছি। তাহলে চলো সমীকরণ 1-এ আর সমান 1/25 বসিয়ে পাই। তাহলে যদি আমরা লিখি, একটু এখানে একটু একটা স্পেস আমরা বাড়িয়ে নিই, কারণ আমাদের একটু খালি জায়গা লাগবে। চলো আমরা একটু স্পেসটা বাড়িয়ে নিই। ওকে, এখন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে সমীকরণ 1-এ আর সমান 1/25 বসিয়ে পাই। অঙ্কের মাঝখানে একটু কথা বলে রাখি, এটা যেহেতু আমরা একটু ম্যাথ করতেছি, আমার ভিডিও এডিটিং কিন্তু মানে খুব আহামরি লেভেলের না। আমার উদ্দেশ্য হচ্ছে তুমি অঙ্ক বুঝতে পারছো কিনা এবং পরীক্ষার হলে সুন্দরভাবে করতে পারছো কিনা। আমি চেষ্টা করতেছি প্রতিনিয়ত আমার ডিজাইন বা বিভিন্ন ধরন চেঞ্জ করার, আর একটু আপডেট করার, বাট মানে আমি খুব গর্জিয়াস ধরনের আসলে পারি না। আমি চেষ্টা করতেছি যাতে তোমাদের আরও সহজ হয়, আমি বোর্ডে লিখে করতেছি। আমি চেষ্টা করবো আস্তে আস্তে তোমাদেরকে আরও কত সহজে ম্যাথগুলো উপস্থাপন করা যায়। এখন সমীকরণ 1-এ কী ছিল, 1-এ ছিল হচ্ছে পি 1 যোগ আর সমান হচ্ছে 19,500, এখানে টু দি পাওয়ার 1 ছিল, 1 মানে তো একই, বা পি 1 আর মানে কি, আর মানে হচ্ছে 1/25 সমান হচ্ছে 19,500, বা এটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে পি 25 যোগ 1 নিচে হচ্ছে আবার 25 সমান হচ্ছে 19,500, বা আমরা কি করতে পারি, পি ইন্টু 26 আর এখানে হচ্ছে 25 19,500। একদম ভেঙে ভেঙে অঙ্কটা করছি, উচিত ছিল কিন্তু ডাইরেক্ট ফলটা বসায় দেওয়া, কারণ এই ক্যালকুলেশনটা তোমাদের পারা উচিত। তাহলে এখানে আমরা কি করতেছি, 26 পি আর এটাকে যদি আর গুণ করি তাহলে 19,500 গুণ 25, বা কত আসতেছে 26 পি আর 19,500কে যদি 25 দ্বারা গুণ করি তাহলে কত আসতেছে, আমরা একটু ক্যালকুলেশন যদি করি 19,500 আর হচ্ছে ইন্টু 25। অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা একটু মানে আর একটু সহজ করি, সেটা হচ্ছে এখানে ডাইরেক্ট পি দেই, তাহলে কি করতে পারি 19,500 গুণ 25 ডিভাইডেড হচ্ছে 26, এই পুরোটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে 18,750। খেয়াল করো
এই 18,750 হচ্ছে গিয়ে পি বা মূলধন। এইটাই 1 বছর পরে 1/25% হারে বৃদ্ধি পেয়ে কত হয়েছিল? 19,500। তাহলে এই যে অঙ্কটা আছে এখানে যে 1 বছরান্তে সবৃদ্ধি মূল 19,500 এবং 2 বছরান্তে সবৃদ্ধি মূল হচ্ছে গিয়ে 20,280। সেক্ষেত্রে আমাদের মূলধনটা কত? সেক্ষেত্রে মূলধনটা হচ্ছে গিয়ে 18,750। চলো আমরা 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর বলছে হচ্ছে একই হারে উক্ত মূলধন, একই হারে, খেয়াল করো, একই হারে উক্ত মূলধন, একই হার বলতে এখানে কত? 1/25, এটা হচ্ছে কি আর। উক্ত মূলধন বলতে কত বের হয়েছে? 18,750। আর এখানে সময় যোগ হয়েছে কত? n, মানে 3 বছর পর। কি বের করতে হবে? সরল মুনাফা। সরল মুনাফা হচ্ছে আই ইকুয়ালস টু পি এন আর। আর চক্রবৃদ্ধি মুনাফা কত? সি হচ্ছে গিয়ে মাইনাস পি। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এই দুটার কি বের করতে হবে? পার্থক্য বের করতে হবে। তো চলো আস্তে আস্তে অঙ্কটা আমরা করি। আমরা অঙ্কটা করি। প্রথমে আমাদেরকে বের করতে হবে হচ্ছে গিয়ে, প্রথমেই আমাদের বের করতে হবে যে সরল মুনাফা। সরল মুনাফা আই সমান হচ্ছে পি এন আর। খেয়াল করো, পি হচ্ছে কত? 18,750। এন হচ্ছে 3 বছর গুণ আর কত? আর হচ্ছে 1/25। একটা জিনিস বলে রাখি, এখানে প্রশ্ন যেমন আমি যে আর ইকুয়ালস টু 1/25, সময় হচ্ছে 3, মানে এন ইকুয়ালস টু 3, আর মূলধন হচ্ছে পি, পি সমান হচ্ছে 18,750। তোমরা কিন্তু সুন্দর করে লিখবা যে প্রশ্ন মতে দেয়া আছে অথবা দেয়া আছে এই যে এইগুলো তোমরা লিখবে হচ্ছে এইভাবে, দেয়া আছে পি ইকুয়ালস টু 18,750। এটা কি লিখবা? খ হতে পাই। কারণ একটু আগে যে অঙ্কটা করলাম সেখানে আমরা কি বের করছি? মূলধন বের করছি। তারপরে সময় এন হচ্ছে গিয়ে 3, আর হার হচ্ছে কি? হার আর হচ্ছে 1/25। এখানে পি হচ্ছে মূলধন আর সময়। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে? এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, একদম ডাইরেক্ট ফলটাই বসাই দিই, কারণ এই ক্যালকুলেশনটা তোমরা ইজিলি করতে পারবা। এখানে আসতেছে হচ্ছে গিয়ে 2,250 কি? এটা হচ্ছে টাকা। এখন আমাদেরকে বের করতে হবে, এটা কি বের করলো? আমরা সরল মুনাফাটা বের করতেছি। এখন আমাদেরকে বের করতে হবে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা মানে কি? এটা হচ্ছে গিয়ে সি বাই পি। তার মানে কি? বছরান্তে যে মূলধনটা আসতেছে বিয়োগ হচ্ছে যে এটা থাকছে, কি বলো এটাকে? মূলধনটা থাকছে বা আমাদের মূলধনটা যেটা ছিল। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? সি হচ্ছে, সি কত? সি হচ্ছে আমরা লিখতে পারি পি ইন্টু 1 বিয়োগ কি? আর টু দি পাওয়ার এন। আর এখানে পি তো আসছেই। এইটাকে আমরা কি লিখতে পারি? পি হতেছে গিয়ে 18,750, 1 বিয়োগ হতেছে কি? 1/25। আর এন কত? এন হচ্ছে 3, আর বিয়োগ 18,750। এখন এটাকে কি লিখতে পারি আমরা? 18,750, আর এখানে হলো গিয়ে এটা হচ্ছে 1 যোগ আর, সরি 1 যোগ আর। তাহলে এখানে হচ্ছে ইন্টু 26/25 টু দি পাওয়ার 3 বিয়োগ 18,750। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 18,750 ইন্টু 25কে যদি আমরা ঘন করি তাহলে কত আসতেছে? 25 গুণ 25 গুণ 25। তার মানে
15,625 আর যদি আমরা 26কে করি 26 গুণ 26 গুণ 26 এবং গুণ 26 তাহলে কত আসতেছে 17,576 এখানে মাইনাস 18,750 তাহলে 18,750 ডিভাইড হচ্ছে 15,625 অথবা আমরা কি করতে পারি 18,750কে আমরা গুণ করব হচ্ছে 17,576 ডিভাইড হচ্ছে 15,625 তাহলে কত আসতেছে হচ্ছে 21,091.2 বিয়োগ হচ্ছে 18,750 বিয়োগ 18,750 তাহলে এখানে কত আসতেছে এখানে আসতেছে হচ্ছে 2,341.2 এটা কি এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এখন সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এখন সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত এখানে বড়টা হচ্ছে 2,341.2 বিয়োগ হচ্ছে এই যে সরল মুনাফা কত পাইছি 2,250 সমান হচ্ছে কত সমান হচ্ছে আমরা লিখতে পারি 91.2 এটাই হচ্ছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমাদের কিন্তু আসলে কিছুই না এখানে হইলো গিয়ে বিভিন্ন মানগুলো দেওয়া আছে আমরা মূলধন খ নাম্বারের মাধ্যমে বের করতে পারছি 18,750 গতে দেওয়া আছে 3 বছরের পর কত হবে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা তো 3 বছরের হিসাব করে আমরা কি করছি সরল মুনাফা বের করছি হার তো একই সেটা হচ্ছে 1/25 আসছে কত 2250 আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে আমরা জানি কি চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সবৃদ্ধি মূলধন যেটা সি দ্বারা প্রকাশ করা হয় বিয়োগ হচ্ছে যেটা মূলধন মানে সবৃদ্ধি মূলধনের থেকে আমরা যখন মূলধনটাকে বিয়োগ করব তাহলে কি বের হবে চক্রবৃদ্ধি মুনাফা বের হবে তো চক্রবৃদ্ধি মুনাফাটা বের হয়েছে 2,341.2 এবং তার থেকে আমরা কি করছি 2250 যেটা হচ্ছে সরল মুনাফা বিয়োগ করছি আমাদের এটা কত আসছে 91.2 এটাই হচ্ছে নির্ণয়ের উত্তর 91.2 আশা করি তোমরা 13 নম্বর অঙ্কটি বুঝতে পারছো 13 নম্বর অঙ্কটির মাধ্যমে কিন্তু আমাদের এইটার একটা পর্ব 4 শেষ হয়ে গেল আমরা এইসব বড় ধরনের অঙ্কগুলোর জন্য কিন্তু এক একটা লেকচার তৈরি করছি এতে তোমাদের বুঝতে সুবিধা হবে তো আবারও বলে রাখি ইজি টিকেটিং একটি ইউটিউব চ্যানেল এটি একটি ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব লাইক এবং কমেন্টস করতে ভুলবা না আশা করি আমার এই লেকচারগুলো তোমার ভালো লাগছে এবং পরবর্তী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ